আসসালামু আলাইকুম। আমি জাবির সর্দার। আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। তো আজকের যে ভিডিওটি শুরু হতে চলেছে বড়বাজার হাওড়া ব্রিজের সন্নিকট বড়বাজার থেকে বেগমপুর। বড়বাজার থেকে হাওড়া ব্রিজ হয়ে সেই প্রাচীনতম ব্রিজ, যে ব্রিজ ইংরেজরা করে গেছিল, সেই প্রাচীনতম ব্রিজের উপর দিয়ে হাওড়া বেগমপুরে যাব আমি। তো অ্যাকচুয়ালি বড়বাজার থেকে বেগমপুর 20 কিলোমিটার ডিস্টেন্সে যাচ্ছি আমি। ডানকুনি হয়ে আমার বেগমপুরে যেতে হবে। হাওড়া থেকে ডানকুনি, ডানকুনি থেকে বেগমপুর। বড়বাজার থেকে 20 কিলোমিটার ডিস্টেন্সে যাচ্ছি এখন আমি। হাওড়া ব্রিজ, সেই রবীন্দ্র সেতুর উপর দিয়ে যাচ্ছি। এখানে অনেক গাইডলাইন বোর্ড দেওয়া রয়েছে। রবীন্দ্র সেতুর বাঁধের উপরে কেউ ফটো তুলবে না, থুতু বা পানের পিক ফেলবে না। এখানে দাঁড়িয়ে মোবাইল ক্যামেরা করাও বারণ আছে, ফটো তোলা বারণ। অনেকগুলো গাইডলাইন রয়েছে। তো আমাদের কলকাতা শহরের ঐতিহ্য এই হাওড়া ব্রিজ, এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সবার। আপনি যদি সচেতন থাকি তাহলে হাওড়া রবীন্দ্র সেতু, হাওড়া ব্রিজ অবশ্যই দীর্ঘদিন ধরে আমাদের সাথে থাকবে। আমরা যদি অবহেলা করি বা আমরা যদি অবশ্রদ্ধা করি তাহলে হাওড়া ব্রিজ আমাদের থেকে বিলীন হয়ে যাবে আস্তে আস্তে। তাই সবাইকে বলবো, হাওড়া ব্রিজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যত দ্রুত পারেন হাওড়া ব্রিজ থেকে পার হয়ে দুই দিকের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য অনুরোধ। কারণ আমাদের কলকাতার প্রাচীনতম ঐতিহ্যকে আমরা নষ্ট করতে চাই না। পশ্চিমবঙ্গের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ঐতিহ্য হাওড়া ব্রিজ, সেটাকে আমরা নষ্ট করতে চাই না। এখন আমি হাওড়া স্টেশনের কোল ধরে যাচ্ছি, যাব ডানকুনি হয়ে বেগমপুরে। অ্যাকচুয়ালি 20 কিলোমিটার রাস্তা। তো যেতে যেতে অনেক কথা আপনাদের সাথে বলবো, শেয়ার করব। পশ্চিমবঙ্গ সরকার যারা ছিলেন দীর্ঘদিন ধরে বা এখন যারা রয়েছেন, তারা একটা জিনিস লক্ষ্য করেছি আমি, প্রতিটা সিগনালে, প্রতিটা মোড়ে মোড়ে কোনো না কোনো মহামানবের প্রতিচ্ছবি বা ভাস্কর্য সেখানে তৈরি করে রেখেছে। অ্যাকচুয়ালি আমাদের মুসলিম শরিয়াত অনুযায়ী কোনো মূর্তি, ভাস্কর্য বা প্রতিচ্ছবি করা বা রাখার নিয়ম নেই। তবুও আমরা ভারতবর্ষে বাস করি হিন্দু মুসলিম সবাই মিলে। সেখানকার আইনের গতি হিসাবে সবাইকে চলতে হবে, সে যে কোনো জাতের মানুষ হোক না কেন। সংবিধান যেটা বলে সেই সংবিধানের উপরে চলতে হবে। পশ্চিমবঙ্গের সংবিধান, পশ্চিমবঙ্গের আইন বা পশ্চিমবঙ্গের চলাফেরার উপরে নির্ধারণ করে আমাদেরকে সবাই মানিয়ে নিয়ে চলতে হবে। আমার শরিয়াতে নাই, আমার ধর্মে নাই, সেটা আমার কাছে, আমার ধর্ম পর্যন্ত ঠিক আছে। সেটাকে কৃতিত্ব ফলাতে গেলে এই স্বাধীন ভারতবর্ষে অপমানিত হতে হবে, মার খেতে হবে, অপমান অপদস্থ হতে হবে। তাই পরিষ্কার একটা কথা বলতে চাই, সেটা হলো এই
যেখানে যে আইন, সেই আইনকে প্রাধান্য দিয়ে চলা সবার মূল ধর্ম। তো যেটা আমার পশ্চিমবঙ্গে বাস করি, ভারতবর্ষে বাস করি, যেখানে মেজরিটি সবথেকে বেশি সনাতন ধর্মের মানুষের, যেখানে সংখ্যাগুরু হিন্দু, তো তাদের মতাদর্শে আমরা যারা মুসলিম রয়েছি, ভাইয়েরা রয়েছি, বা আমরা যারা খ্রিস্টান রয়েছি, আমরা যারা শিখ, জৈন, পাদা রয়েছে, অন্যান্য জাতি যারা রয়েছি, তাদেরকে সংখ্যাগুরুদের উপরে আত্মনির্ভরশীল হয়ে আমাদের চলতে হবে। তাদের সাথে বিরোধ করা যাবে না, তাদের সাথে মতভেদ করা যাবে না। তবে আমার ধর্ম আমার কাছে, আমার মনের ভিতরে, আমার ব্রেনে, আমার মগজে, আমার কলবে। তবে আমরা পশ্চিমবঙ্গে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, বিহারি, তেলেগু, মালয়ালম, উড়িয়া সমস্ত জাতের মানুষ কলকাতায় বসবাস করেন। এই প্রাচীনতম শহর কলকাতাতে সবার বসবাস করার অধিকার আছে। তাই বলবো, একে অন্যের উপরে হিংসা না করে পারস্পরিক কীভাবে সংস্কৃতি ও সংবিধানের উপরে নিয়ন্ত্রণ রেখে চলতে পারি, সে বিষয়টাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে বা খেয়াল করতে হবে। তাহলে আমরা ভারতীয়, স্বাধীন ভারতবর্ষের সম্পদ বা স্বাধীন ভারতবর্ষের জনগণ। স্বাধীন ভারতবর্ষে ডক্টর আম্বেদকরের যে সংবিধান বা যে আর্টিকেলগুলো দিয়ে গেছেন, সেগুলো যে কোনো জাতি হই না কেন, আমরা সমস্ত জাতি মানুষদেরকে সেটা মেনে চলা, সেটা ফলো করে চলা শ্রেয়। কারণ ডক্টর আম্বেদকর তিনি 11টা ভাষায় MA পাস করেছিলেন। তাঁর অনেক বড় বড় ডিগ্রি আছে। যিনি এই সংবিধানটা লিখেছিলেন, তিনি অবশ্যই আমাদের থেকে এখনকার যুগের যেসব মহামানবরা রয়েছেন তাদের থেকে অনেক ব্রিলিয়েন্ট, মানে উচ্চমানের একজন মানুষ ছিলেন। তাঁর রায়, তাঁর বুদ্ধিমাত্রা, তাঁর প্রখর যে ব্রেন ছিল, তিনি যে সংবিধানটা তৈরি করে গেছেন, সেটা অ্যাকচুয়ালি কারোর খারাপের জন্য নয়, সবার উপকারের জন্য। সমস্ত বিষয়ের উপরে একটা করে সাংবিধানিক ল বা আর্টিকেল তিনি তৈরি করে গেছেন। আজকের ওনার ল বা আর্টিকেল বা সংবিধান আমরা ফলো আপ করি বলে এখনও পর্যন্ত অনেকটা নিয়ন্ত্রণে রয়েছি আমরা সবাই। সেই দিকে লক্ষ্য করে বলবো, যেখানে যেমনভাবে চলার, যেমনভাবে থাকার, ঠিক ততটুকুভাবে থাকতে হবে, চলতে হবে, মানিয়ে নিতে হবে। এটা আমার আপনার দায়িত্বর মধ্যে পড়ে, যাতে বিভিন্ন রাজ্যের কার্যকলাপ ও ক্রিয়াকলাপের উপরে আমরা নজরদারি করি, সেগুলো, সেই এফেক্টগুলো যেন আমাদের পশ্চিমবঙ্গের উপরে না পড়ে। এখানে আমরা হিন্দু, মুসলিম বা অন্যান্য জাতিরা যারা রয়েছেন, সবাই সবার উপরে আত্মনির্ভরশীল আমরা, বা সবাই সবার উপরে সংবেদনশীল। তাই একে অপরের পাশে থাকবো, সাহায্য সহযোগিতায় থাকবো। এখানে কোনো রকম বিরোধিতা, কোনো মন্তব্য না করে, চক্রান্তমূলক কোনো কার্যকলাপে লিপ্ত না হয়ে সদা সুন্দরভাবে যাতে জীবনযাপন করতে পারি, এইটুকুর আশা সমস্ত জাতির মানুষের কাছে পশ্চিমবঙ্গের
একজন জনগণ হয়ে আশা রাখছি সবার কাছে। আজকের বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে মব লিঞ্চিং হচ্ছে, যেমন মুর্শিদাবাদে কিছু উগ্রপন্থী দুষ্কার্যকারীরা আমাদের কিছু হিন্দু ভাইদের উপর চড়াওয়া হয়ে তাদেরকে খুন করেছে। আবার ঠিক কিছু কিছু জায়গায় হিন্দুরাও মুসলিমদের উপর চড়াওয়া হয়ে গো রক্ষক হয়ে কে কোথায় গরুর মাংস নিয়ে যাচ্ছে, কে কোথায় মন্দিরে গরুর মাংস ফেলছে, কে কোথায় পাকিস্তানের পতাকা লাগাচ্ছে, এইসব নিয়ে নির্যাতিত হতে হচ্ছে অনেক মুসলিম ভাইদের, বা অনেক জায়গা মরতে হচ্ছে। এগুলোর দিকে আমরা একটু খেয়াল রাখবো, সেগুলো সহজে যাতে না হয়। এগুলো খুব বিশৃঙ্খলাকারীদের কাজ, যারা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষকে অতিষ্ঠ করে তোলার জন্য যারা সদা সর্বদা প্রস্তুত হয়ে রয়েছেন। যেমন যেসব অসভ্য, অকৃতজ্ঞ, অমানুষ, বর্বর, মূর্খ ও কট্টরপন্থী কিছু মানুষ রয়েছে যারা জঙ্গিদের সাথে হাত মিলিয়ে রয়েছে, যারা উগ্রপন্থীদের সাথে হাত মেলায় কিছু টাকার লোভে আমার সোনার বাংলা, সোনার ভারতবর্ষকে কুলুষিত করার জন্য কিছু টাকার লোভে বড় বড় এজেন্টদের সাথে আতায়াত করে এই যে দুষ্কৃতি বা দুষ্কর্মগুলো চালাচ্ছে, সেদিকে আমাদের সজাগ সচেতন হয়ে থাকতে হবে। এই রকম পুলওয়ামার মতো বা পেহেলগামের মতো ঘটনা পুনরাবৃত্তি না হয়, এগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। কারণ আমরা ভারতবাসী, এখানে 140 থেকে 150 কোটি, এখন যদি আবার জনগণনা শুরু হয় আরও 10 কোটি মানুষ বেড়ে গেছে। যেহেতু 2021 সালে হয়েছিল, সম্ভবত আদমশুমারি কবে হয়েছিল আমার খুব একটা খেয়াল নেই, 14 সালে কি 11 সালে কি 21 সালে, অ্যাটলিস্ট আমার মনে নেই এই সময়, ক্ষমা করে দেবেন। তো আবার যদি আদমশুমারি শুরু হয়, জনগণনা যদি শুরু হয়, 140 কোটি থেকে 150 কোটি মানুষ এখন এই ভারতবর্ষের বুকে আমরা বাস করি। বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের, বিভিন্ন কর্মের মানুষ এখানে আমরা বাস করি। জাতি উপজাতি মিলিয়ে অন্তত 4000 ভাষাভাষীর মানুষ আমরা এই ভারতবর্ষে বাস করি। এটা আমাদের সবথেকে বড় পাওয়া, মহাপ্রাপ্তি, যেটা আর অন্য কোনো রাষ্ট্রে নেই ভারতবর্ষ ছাড়া। স্বাধীন ভারতবর্ষ, সোনার ভারতবর্ষ, জন্মভূমি ভারতবর্ষ, এই ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হয়ে আজকের আমি গর্বিত। তার একটাই বিষয়, সেটা হলো 4000 থেকে 4500 ভাষাভাষীর মানুষ আমরা এই ভারতবর্ষে বাস করি। জাতি উপজাতি করে অনেক জাত এখানে রয়েছে, সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এখনো পর্যন্ত আমরা বসবাস করে আসছি। তবে বস, একটা কথা বলতে হয়, যে জাতির, যে জাত, যে ধর্মের মানুষ সংখ্যাগুরু, তবে তাদের মেজরিটি ভাই একটু বেশি থাকবে। তবে তাদের মেজরিটি বেশি থাকবে বলে তারা এমন অক্রিয় কার্যকলাপ করো না, যারা সংখ্যালঘু বা যারা সেকুলার তাদের মনে কষ্ট হয়, প্রভাব পড়ে। এই অনুরোধটুকু করব। আজকের আমি বড়বাজার, হাওড়া ব্রিজের সন্নিকট বড়বাজার থেকে ডানকুনি বেগমপুর, হাওড়া বেগমপুরে যাচ্ছি। আমি যেতে যেতে কয়েকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি বা বলছি। আমার ভিডিওটা যারা দেখেন বা যারা দেখবেন, আশা করি একটা অতি নগণ্য, একটা ছোট্ট মানুষ হিসাবে যে কথাগুলো বলছি ভাই, যদি কারোর মনে খারাপ লেগে থাকে তাহলে কষ্ট নেবেন না প্লিজ। আর যদি কারোর ভালো লেগে থাকে
আমি উপদেশ বা আদেশ আমি করছি না কাউকে। ভালোবাসার অঙ্গনে, ভালোবাসার আঙিনায় বসে দুটো সংবেদনশীল কথাবার্তা আমি আলাপ আলোচনা করছি। আজকের তো পশ্চিমবঙ্গে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই। গত কয়েকদিন আগে একটা উচ্চিংড়ের মতো ছেলে, হালকা পাতলা, সে একটা লাঠি নিয়ে খালি গায়ে এই হাওড়াতে হুগলি জেলাতে অটোওয়ালা, মাছওয়ালা, দোকানদারদেরকে একটা লাঠি নিয়ে স্তম্ভিত করার চেষ্টা করছিল আর হুমকি দিচ্ছিল মারার। আর এই রকম একটা প্রবণতার কথাবার্তা তার মুখ দিয়ে আসছিল যে জয় শ্রীরাম বল, তুই কোন জাতের, তুই মুসলিম না হিন্দু, তুই যদি মুসলিম হয়ে থাকিস তাহলে জয় শ্রীরাম বল, নইলে তোর বাড়ি দিয়ে মাথায় মেরে, ডান্ডা দিয়ে মাথায় মেরে তোর মাথা ফাটিয়ে দেব। তো কয়েকজন সচেতন নাগরিক সেখানকার, আমি ভিডিও ফুটেজটা দেওয়ার চেষ্টা করব। তো সেখানকার কয়েকজন নাগরিক, দেশপ্রেমী মানুষ, তানারা তাকে ধরে পাকড়াও করে ইমিডিয়েট পুলিশকে ফোন করে পুলিশের হাতে তুলে দেয়। কেন? সে ধর্মের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছিল, বা একটা জাতির মানুষ হয়ে অন্য জাতির মানুষের উপরে প্রহার করছিল। সেই প্রহারের জন্য তাকে কিছু রুচিসম্মত মানুষ, ন্যায়সঙ্গত মানুষ, যারা মানববন্ধন আছে যাদের ভিতরে, যাদের মানসিকতা ভালো, সেই সব কিছু মানুষ একত্রিত হয়ে মিলে, হিন্দু মুসলিম সবাই উভয়ে, তাকে ধরে পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেয়। এটা হলো আমাদের পশ্চিমবঙ্গ বস। পশ্চিমবঙ্গের রীতিনীতি, কালচার, চলাফেরা সবটাই ডিফারেন্স অন্য রাজ্যর থেকে। তো এখানে আমরা, হ্যাঁ, কিছু কঠোর মুসলিম আছে, অগ্র অশিক্ষিত বর্বর যারা, কিছু কঠোর হিন্দুও আছে যারা অগ্র অশিক্ষিত বর্বর মূর্খ যারা, তারা জাতির নামে প্রহার চালিয়ে দুষ্কৃতিকারী কার্যক্রম চালিয়ে পশ্চিমবঙ্গটাকে কুলুষিত করার চেষ্টা করে বা করছে বা করেছিল। তো আমরা যারা সচেতন নাগরিক, তারা সবসময় সাবধান বা সচেতন হয়ে থাকব এইসব উগ্রপন্থী, কঠোরপন্থী এদের সঙ্গে, যাতে আমরা সুস্থ, সাবলিক, স্বাভাবিক ও সুন্দর মনের মানসিকতার মানুষ যারা আমরা আছি, তারা এদেরকে প্রশ্রয় না দিয়ে এদেরকে বহিষ্কার করা মনোভাব নিয়ে এদের পিছনে আমাদেরকে সবসময় ফলো রাখতে হবে, যারা কোনো রকমের বিভ্রান্তমূলক কার্যক্রম চালিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে কুলুষিত না করতে পারে। হ্যাঁ, কয়েকটা গদি মিডিয়া আছে যারা সব সময় হিন্দু আর মুসলিম বিরোধী কথাবার্তা যাদের মুখে, যেমন এই মুহূর্তে আর বাংলার দুজন, কি বলবো, এদেরকে অ্যাকচুয়ালি সাংবাদিক বলা ভুল, চিফ সাংবাদিক বলাও ভুল। এরা গরু ছাগলের মতো ব্যবহার এদের। এই যে আর বাংলার দুটো আছে, একটা ময়ূর রঞ্জন আর আরেকটার নাম তো আপনারা খুব ভালো মতো জানেন, সে এখন বাংলায় থাকে না। তো এরা খুব জাতি বিভেদ বাঁধানোর চেষ্টা করছে মিডিয়ার মাধ্যমে। এদেরকে গদি মিডিয়া বলে। এরা সবসময় জাতপাত নিয়ে কি করে এদের চ্যানেলের টিআরপিটা বাড়বে, বা কী করে এরা চ্যানেলটাকে একটা উস্কানিমূলক কথাবার্তা বললে একটা জাতিগত
নিশানায় এনে কথাবার্তা বললে কট্টরপন্থী ভাবে, সেখানে তো হিন্দু হোক, মুসলিম হোক, অন্যান্য জাতির লোকরা হোক, সবার আগ্রহ থাকবে একটু শুনি কি বলতে চাইছে গদি মিডিয়া, কোন মিথ্যে কথাটা বলে কোথায় কোন গণ্ডগোলটা বাঁধাতে চাইছে, এরকম একটা ইমপ্রেশন বা আকর্ষণ থেকে থাকে। সেই কারণে যাদের ইচ্ছা আছে তারা দেখে, যাদের ইচ্ছা নেই তারাও দেখে যে কোন মিথ্যা কথাটা কোথায় বলছে আর কীভাবে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মন্তব্য করছে বা প্রস্তুতি নিচ্ছে বা একটা বিভেদ বিভাজন বাঁধানোর চেষ্টা করছে। সেইভাবে অনেকে যাদের ইচ্ছা থাকে না তারাও দেখে, যাদের ইচ্ছা থাকে তারাও দেখে, রিপাবলিক বাংলা দেখে। এই ময়ূক রঞ্জন ঘোষ একটা হকার সাংবাদিক, এর কাছে আপনি সবসময় দেখুন কী করে অশান্তি বাঁধাতে পারে হিন্দু মুসলিমের ভিতরে, সেই রকম একটা উস্কানিমূলক আলোচনা, কথাবার্তা, সংবাদ এর চ্যানেলে সবসময় আপনারা পাবেন। তো আমরা যারা সচেতন মুসলিম বা হিন্দু নাগরিক জনগণ, যারা এডুকেটেড পারসন, আমরা যারা শিক্ষিত, যারা খুব প্রখর বুদ্ধির মানুষ, যাদের ব্রেনে সবসময় মহান মহান কিছু চিন্তাভাবনা করেন, তো সেই সব মানুষগুলো কিন্তু এই গদি মিডিয়াকে প্রশ্রয় দেয় না। এদেরকে নজরেও আনেন না, কারণ এরা হলো জাতির শত্রু, এরা হলো দেশের শত্রু। দেশকে কিভাবে ভাগ করা যায়, দেশকে কিভাবে বিপদে ফেলা যায়, সেই রকম চিন্তাভাবনা সবসময় এদের মাথায় ঘোরে। হ্যাঁ, আমিও একজন ভারতীয় মুসলিম হয়ে যে কথাটি বলবো, এই যারা পেহেলগামে মরেছেন, যেসব দুষ্কৃতীদের হাতে মরেছে বা যেসব জঙ্গিদের হাতে মরেছে, সেই সব জঙ্গিদেরকে ধরে 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 মারা উচিত, খুঁজে খুঁজে বার করে করে। কারণ যারা ঘুরতে গেছিলেন তারা পর্যটক ছিলেন, তারা আম জনতা ছিলেন, তারা অনেক বড় বড় কর্মকর্তারা নয় বা তারা অনেক বড় বড় শিল্পপতিও নয়, তারা ছিলেন পর্যটক। কেউ বিয়ে করে হানিমুন করতে গেছিল, কেউ গরমের সময় আমাদের কাশ্মীরে ভূস্বর্গে ছুটি কাটাতে গেছিল, কেউ ওখানে শান্তি উপভোগ করতে গেছিলো, আনন্দ করতে গেছিলো। সেই সব নিরীহ মানুষদের যেসব শয়তান বা যেসব জঙ্গি, আল কায়দা বা যেসব সংগঠনের মানুষরা, হিজবুল মুজাহিদিন বলো, জঙ্গি বলো, আল কায়দা বলো, টেররিস্ট বলো, যারা মরেছেন এইসব শয়তানদের হাতে, সেই সব শয়তানদেরকে ধরে ধরে খুঁজে খুঁজে তাদেরকে মারা উচিত। আর আমি একজন ভারতীয় হয়ে বলবো, আমাদের 26 জনকে মেরেছে বিনা কারণে, বিনা দোষে আমাদের 26 জনকে মরতে হয়েছে। হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সবাই মিলিতভাবে 26 জন মরেছে। আমার জানা মতে খবর, পেপার, পত্রিকায়, টিভি চ্যানেলে যতটুকু শোনা ততটুকুর উপরে নির্ভর করে বলছি, 26 জন মরেছে। তার মধ্যে 2 জন ছিল মুসলিম, 1 জন ছিল খ্রিস্টান, আর বাকি ছিল আমার হিন্দু ভাই বোনেরা। তারা ছিল পর্যটক, তারা তো নিরন্তর মানুষ, শান্তিপ্রিয় মানুষ। যদি না শান্তিপ্রিয় মানুষ হবে তাহলে ওই ভূস্বর্গে তারা যেত না। শান্তির জায়গা, শান্তি খুঁজতে গেছে তারা, সেখানে একটু আনন্দ করতে গেছে, বিশ্রাম নিতে গেছে। পর্যটক সেই সব নিরীহ মানুষদের যারা মেরেছেন তাদেরকে খুঁজে খুঁজে বার করে 26-এর ডবল করে তাদেরকে মারা হোক, 52 জনকে মারা হোক। যারা মেরেছেন ঠিক তাদেরকে ধরে ধরে সেই রকম আতঙ্কবাদী, উগ্রপন্থী, টেররিস্ট, জঙ্গিদের ধরে ধরে খুঁজে খুঁজে মারা হোক। গুলি করে মারলে আমাদের গায়ের দুঃখ কিছুটা থেকে থাকবে। তাদেরকে এমন এমন বোম দিয়ে তাদেরকে মারা হোক, এমন এমন বিস্ফোরণ দিয়ে তাদেরকে মারা হোক যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আকাশে
আকাশে বাতাসে উঠতে থাকে, তাহলে আমাদের মনের জ্বালা যন্ত্রণাটা মিটবে। আমি একজন মুসলিম হয়ে বলছি, সেই সব টেরোরিস্ট বা জঙ্গিদের ধরে ধরে খুঁজে খুঁজে একদম চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হোক, টুকরো টুকরো করে দেওয়া হোক। কারণ আমাদের ভারতবর্ষের জনগণকে নিরীহ নিরন্তর মানুষদেরকে মেরেছে সেই সব জানোয়ার, অকৃতজ্ঞ, মূর্খ, বর্বর, অশিক্ষিত তাদেরকে কোনো মতে ছাড় দেওয়া উচিত নয় বলে মনে করি। এখন যারা ক্ষমতায় রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিক, এই মুহূর্তে যাদের এই কাজ সফল করার মতো ক্ষমতা রয়েছেন, তাঁরা হলেন 3 কমান্ডোর হেড, বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা, বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বা সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন বা অনুরোধ করব, সবাই একমত এক পথ হয়ে কী করে এইসব টেররিস্টদের, এইসব জঙ্গিদের উৎখাত করা যায়, সেই রকম একটা বিশেষ আলোচনায় বসে বিশ্লেষণ করে এদেরকে উৎখাত করার চেষ্টা করুন। এই অনুরোধটুকু সমস্ত উচ্চ পদ আধিকারিকদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। নো আর্গুমেন্ট, শুধু বসে আলোচনা করতে হবে কী করে এইসব টেররিস্ট বা জঙ্গিদের উৎখাত করে দেওয়া যায়। আমাদের ভারতবর্ষের খেয়ে মেখে যেসব টেররিস্ট জঙ্গি যারা ধরা পড়ছে, যারা এজেন্ট রয়েছে, সেই সব এজেন্টদেরকে চোখ তুলে নেওয়া হোক, চোখ তুলে অন্ধ করে ভিক্ষার থালা তাদের হাতে ধরিয়ে দেওয়া হোক। ভারতবর্ষের খেয়ে পড়ে মেখে এই রাষ্ট্রের থেকে আর এই রাষ্ট্রের সাথে দালালি, এই রাষ্ট্রের সাথে তাদের কি বলবো, আমার ভাষা মানে মুখে আসছে না। এই প্রতারণা যারা করছেন ভারতবর্ষের খেয়ে, সেই সব প্রতারকদেরকে চোখ তুলে নিয়ে অন্ধ করে মাটি হাতে ধরিয়ে ভিক্ষা করাতে হবে তাদেরকে। আর পারে কি করে একজন ভারতবাসী হয়ে, ভারতবর্ষের বুকে জন্মে, ভারতবর্ষের বুকে বসবাস করে, আর এই ভারতবাসী নিরন্তর মানুষদেরকে এই মর্মান্তিক খুন, এগুলো তারা মেনে নেয় কি করে কিছু টাকার জন্য? তারা মানুষ না, মানুষ নামের জানোয়ার। আজকের যেসব জানোয়ারদের জন্য আমাদের নিষ্পাপ নিরন্তর মানুষদের খুন হতে হলো পেহেলগামে, এটা খুব অত্যন্ত কষ্ট বা বেদনাদায়ক বা যন্ত্রণাদায়ক একটা বিষয়। যারা 26 জন মরেছেন, তাদের মধ্যে আমার আপনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ তো থাকতে পারত। তখন ভেবে দেখুন তো কী হতো আমাদের মনের ভিতরে, আমাদের বুকের ভিতরে, কলিজাতে কেমন ধরনের আঘাত লাগতো। বিশেষ করে আমি যে কথাগুলো বলছি, আমার এই ভিডিওটি যারা দেখবেন তারা একটু ভাববেন। আমি কিন্তু ভাবার জন্য বলছি, এত কথা বলছি, অবশ্যই আমার মনে একটা চাপা কষ্ট আছে, আর দুঃখ আছে, বা যন্ত্রণা আছে। আজকের যে যন্ত্রণার জন্য, যে দুঃখ কষ্টের জন্য এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমি। সবথেকে বড় কথা, নিরন্তর শান্ত পরিবেশের 26 জন মানুষ যারা মারা গেলেন, তাদের আত্মার শান্তি কামনা করি। তারা তো এমন দুষ্কৃতী জঙ্গি বা এমন শয়তানদের হাতে মরেছে, তাদের তো কোনো হিসাব ছাড়া, যারা হিন্দু ভাই বোন, সনাতন ধর্মের অনুগামী অনুসারী, তারা তো বিনা বিচারে স্বর্গে যাবে। আর যারা মুসলিম, তারা তো বিনা হিসাবে জান্নাতে যাবে। তার একটাই কারণ, তাদের তো কোনো দোষ ছিল না, তারা তো কোনো দোষের খুশি না, বিনা দোষে তাদেরকে মরতে হয়েছে আতঙ্কবাদীদের হাতে, দুষ্কৃতীদের হাতে। আজকের আমার কাতর নিবেদন,
এসো সবাই একসাথে হয়ে হাতে হাতে হাত দিয়ে কি করে সেই সব দুষ্কৃতী জঙ্গিদের উৎখাত করতে পারি সেই চিন্তায় মগ্ন থাকি বা মগ্ন হয়ে যাই। সেসব টেররিস্টদের কীভাবে উৎখাত করতে পারি আমরা, সেই চিন্তা ভাবনা সবসময় আমাদের মাথাতে যেন থাকে, বা আমরা যেন সেই রকম চিন্তা ভাবনার মধ্যে সবসময় ডুবে থাকতে পারি। আমরা যেন সজাগ সচেতন থাকি যাতে পুলওয়ামা, মুম্বাই অ্যাটাক, পেহেলগাম, এইরকমভাবে দুষ্কৃতী হামলা যেখানে যেখানে হয়েছে এর যেন পুনরাবৃত্তি না হয়, এই আশা বা অনুরোধ সবার কাছে আমি করি। আর আমি একটা বিষয় বুঝি না, এত সিকিউরিটি ফোর্স, এত মিলিটারি ফোর্স, এত আর্মি, এত কিছু থাকতে কি করে দুষ্কৃতীরা পাকিস্তান থেকে ভারতে ঢুকলো? এইসব বর্ডারে যারা রয়েছেন তারা কি একবারও খেয়াল করেননি যে কোথা থেকে ঢুকছে, কিভাবে ঢুকলো? 3-4 জন দুষ্কৃতীরা ঢুকে, জঙ্গিরা ঢুকে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটালো, একটা হত্যাকাণ্ড চালালো, হত্যা লীলা চালালো যারা। এই দায়ভার কার নিতে হবে? আমার মনে হয় এই দায়ভার সম্পূর্ণ সব কিছু যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, মিলিটারি ফৌজ, আর্মি, ব্যাটালিয়ানদের কর্মকর্তা যারা, তাদের ফেলিয়ারের কারণে এই জঙ্গিরা ঢুকতে পেরেছে আজকের। যদি এত নিরাপত্তা কর্মীরা কঠোরভাবে যদি সেখানে পরিশ্রম করে থাকে, সেখানে যদি ডিউটি করে থাকে, তাহলে এরা কোত্থেকে ঢুকলো, কীভাবে ঢুকলো, কেন ঢুকলো? এটা আমার আপনার একটু খেয়াল করা উচিত। 1947 সালের পরে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এইরকম মর্মান্তিক, সক্রিয়ভাবে এরকম মর্মান্তিক ঘটনা কোনোদিন ঘটেনি। তা আবার যেসব জানোয়ারগুলো এইসব দুষ্কর্ম চালিয়েছে তারা আবার কি করেছে? তুমি কোন জাতের মানুষ, তুমি হিন্দু না মুসলিম, লিঙ্গ দেখে, কলেমা বলতে বলে নৃশংসভাবে হত্যা করেছে, যাতে ভারতের মুসলিমদের উপরে বড়সড় প্রভাব পড়ে বা তাদের উপরে এই ভারতের হিন্দুরা ক্ষিপ্ত হয়ে যায়, দাঙ্গা বাঁধায়, গণ্ডগোল বাঁধায়। তা কিন্তু হয়নি বন্ধু। আপনারা যেটা করতে চেয়েছিলেন, একটা বিশৃঙ্খলা, বড় ধরনের একটা বিভ্রান্তমূলক একটা কাজ করতে চেয়েছিলেন, সেটা কিন্তু ভারতবর্ষের হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই বুঝে গেছে যে এটা একটা ষড়যন্ত্রকারীদের কাজ। ষড়যন্ত্র করে হিন্দু মুসলমানের ভিতরে একটা গণ্ডগোল, বিভেদ বাঁধানোর চেষ্টা করেছিল। 1947 সালের পর থেকে এখনো পর্যন্ত এইরকম একটা দুষ্কর্ম, কৃতকার্য এখনো পর্যন্ত কেউ সফল করতে পারেনি, যেটা পেহেলগামে ঘটল। 21 তারিখের ঘটনাকে তীব্র নিন্দা করি। এইরকম বিভৎস একটা খুনকে প্রশ্রয় না দেওয়া, সেই খুনিদেরকে ধরে ধরে একদম শেষ করে দেওয়া, এগুলো আমরা স্বাভাবিক জনগণ, জনতা হয়ে বুঝতে পারছি যে এদেরকে কি করলে যে আমাদের মনের দুঃখ, কষ্ট বা রাগটা হয়েছে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এখন পর্যন্ত কেন লিগাল কোনো অ্যাকশান নিচ্ছে না, সেটাই এখনো পর্যন্ত বুঝতে পারছি। তবে একটা জিনিস বুঝতে পারি, ধৈর্যের ফল মিঠা হয়। এতদিন চুপচাপ মেরে রয়েছে মানে বুঝে নিতে হবে বন্ধু, বুঝে নিতে হবে দোস্ত, বড় সড়ো কিছু একটা ঘটতে চলেছে। তবে একটা কথা সবসময় মাথায় রাখা উচিত, প্রকৃত অর্থে অনেকে যুদ্ধ চাইছি আমরা, যুদ্ধটা কিন্তু হলে এক পক্ষের ক্ষতি হবে না বন্ধু, দুই পক্ষের ক্ষতি হবে। তো সেই সুবাদে বলবো বন্ধু, যারা
ভিডিওটি দেখছেন একটু ভাববেন, কমেন্ট করবেন বা লাইক করবেন শেয়ার করে, যাতে এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছায়, তাদের চোখে পড়ে, বা যারা আইটি সেল আছে তারা যেন এই খবরগুলি পৌঁছে দেয় বড় বড় পাওয়ারফুল মানুষদের কাছে, যেখান থেকে আমার আপনার সুবিধা হবে, সাধারণ জনগণ নিরাপত্তাতে থাকতে পারবে। এই অনুরোধটুকু আমি সবার কাছে করব। বিশেষ করে যেটু বলবো সেটা হলো, ভারতীয় সেনাবাহিনীর উপরে আমাদের সম্পূর্ণ আস্থা, সম্পূর্ণ ভরসা রয়েছে। আপনারা চেষ্টা করুন, আপনারা প্রাণপণ চেষ্টা করে এই দৃষ্টান্তমূলক ঘটনা ঘটেছে, এরকম ঘটনা না যেন আর ঘটে, আপনাদের প্রভাবটা আপনারা খাটান, জোর দিন, আরও বেশি বেশি করে লক্ষ্য খেয়াল করুন, দ্বিতীয়বার যেন এরকম মর্মান্তিক ঘটনা আমাদের ভারতবর্ষে না আর ঘটে। আমি প্রায় আমার গন্তব্যস্থলে চলে এসেছি। আমি কলকাতা থেকে বেগমপুরে যাচ্ছি, আর কিছু বাকি আছে। এখন আমার সামনে বালিয়ার ডানকুনির মাঝখানে যে টোল প্লাজাটা আছে, সেই টোল প্লাজার একটু আগে আমি দাঁড়িয়ে আছি। এখন আমার সামনে টোল প্লাজা পড়বে। তো আমার গন্তব্যস্থলের কাছাকাছি আমি এসে গেছি। আজকের যে বড়বাজার হাওড়া থেকে, বড়বাজার হয়ে হাওড়া ব্রিজ থেকে যেটা আমি এই বেগমপুরে এসেছি, আস্তে আস্তে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়তো বলেছি বা অনেক ভুল ভ্রান্তি হয়েছে। তো সেই ভুল ভ্রান্তি যদি কোনো জায়গায় হয়ে থাকে, আপনার ভাই বা আপনার বন্ধু হিসাবে ক্ষমা করে দেবেন। আমি তো অ্যাকচুয়ালি আর সাজিয়ে গুছিয়ে হয়তো বলতে পারিনি, বা হয়তো বলার জন্য কোনো ম্যাটার লিখে রাখিনি। রাইড করতে করতে ভিডিও করছি, যতটুকু মনে এসেছে, যতটুকু মন থেকে বলতে পেরেছি ঠিক ততটুকুই বলেছি। ভুল হলে ক্ষমা করে দিও। আমি তো আপনার রাজ্যের মানুষ, আমি তো আপনার ভাই, আমি তো আপনার বন্ধু, সেই হিসাবে আপনারা ক্ষমা করে দেবেন। আর যেখানে যদি কোনো একটা জায়গায় ভুল হয়, কোনো একটা ভুল কথা বলে ফেলি, 5টা কথা বলতে গিয়ে যদি একটা ভুল বেফাস মন্তব্য বার হয়ে আসে, কমেন্ট করে জানিয়ে সতর্ক করে দেবেন। নেক্সট টাইমে ভিডিও করার আগে চিন্তা ভাবনা করে শান্তিপ্রিয়ভাবে, শান্ত মনে যেন ভিডিওটা করতে পারি। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদেরকে অনেক অনুপ্রেরণা বাড়ায়, অনেক ভুল ভ্রান্তি ঠিক করার সুযোগ দেয়। সেই সুবাদে বলবো, ভুল যদি হয়ে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার এক বন্ধু আছে, আমার টাইটেল বা থাম্বনেল বা কিছু যদি ভুল ভালো হয়ে থাকে, তিনি কমেন্ট করে আমায় জানায়। আমার অনেক বন্ধু আছে কমেন্ট করে, অনেকে লাইকও করে। আর যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা সাবস্ক্রাইব করে রেখেছে বা করে। এটা আমার অনেক বড় পাওয়া তোমাদের কাছ থেকে বন্ধু। তোমরা অনেক ভালো মনের মানুষ, অনেক শান্তিপ্রিয় মানুষ, তার জন্য এইসব ভিডিওগুলো দেখো, এই রাইডগুলো দেখো। কলকাতা থেকে বেগমপুরের রাইডটা কোন রাস্তা দিয়ে এলাম, কী করলাম, সেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন। আর যদি কারোর কোনো কিছু জানার থাকে, আমাকে ইনবক্সে কমেন্ট করতে পারেন বা আমাকে মেসেজ করতে পারেন। ভিডিওতে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমি রাস্তা বা কত পথটা আমি কীভাবে যাতায়াত করতে হয় সেটা আমি আপনাদেরকে সহযোগিতা করব। এই বলে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধু। ভালো থাকবেন, দেখা হবে আরও কোনো একটা নতুন ভিডিওতে। খোদা হাফেজ, নমস্কার, জয় হিন্দ।